এটা কি জামাতের বুদ্ধি রে ভাই? জামাত একটা মাস্টার স্ট্রোক খেলেছে। মানে নির্বাচনের ডামাডোলে 200 কত আসনে নির্বাচন করতেছে জামাত, কোন শরিক দলের কত আসন দিচ্ছে ইত্যাদি নিয়েই আমরা ব্যস্ত। কিন্তু এই যে 200 আসনের ভেতরে 210 আসনের ভিতরে জামাত যে একটা মাস্টার স্ট্রোক খেলে দিয়েছে বেশ কিছু আসনে, আমরা টেরই পাইনি। জামাত যেটা করেছে এবার, শিবিরের 18 জন সাবেক কেন্দ্রীয় নেতাদেরকে এবার মনোনয়ন দিয়েছে। তাহলে জামাত মানেই যে পুরনো রাজনৈতিক খেলা, জামাত মানেই যে বুড়াদের রাজনীতি, জামাত মানেই যে অ্যাডভান্স না হওয়ার রাজনীতি। তাহলে সেই জামাত এবার 18 জন শিবিরের সাবেক নেতাদেরকে এই বিভিন্ন আসনে মনোনয়ন দিয়েছে, তরুণদেরকে মনোনয়ন দিয়েছে। কেন দিয়েছে? আমরা কি শুধু খালি চোখে মনে করছি যে তারা জামাতে ইসলামী করার জন্য তারা নমিনেশন পেয়েছে? বিষয়টা কি এরকম? ওই আসনে কি জামাতের এর চেয়ে বড় নেতা ছিল না? ওই আসনে কি জামাতের দীর্ঘদিনের পরীক্ষিত রাজনীতিবিদ ছিল না? ছিল তো। তারপরও ওই আসনগুলোতে এই ধরনের মানুষদেরকে স্থান দেবার পিছনে কারণটা কোন জায়গায়? খেলা আছে রে ভাই, খেলা আছে। একটু শুনুন মনোযোগ সহকারে, বিশ্লেষণটা পুরো যখন দেব আপনারাও মন্তব্য করবেন কমেন্ট বক্সে গিয়ে। দি বাংলা পালসের আজকের আয়োজনে আপনাদেরকে স্বাগতম। আমরা একটু আসি জামাতের এই মাস্টার স্ট্রোক এবং পলিটিক্যাল বুদ্ধিবৃত্তির এই জায়গাটাকে একটু অ্যানালাইসিস করি। 18 জন শিবিরের সাবেক নেতা এই জায়গাতে অংশগ্রহণ করেছে, আমরা সে ব্যাপারে কথা বলবো। এই 18 জন শিবিরের নেতা কিন্তু রাজপথের ছেলে, তাদের সাথে জেনজিদের দূরত্ব কিন্তু অনেক কম। তারা যেহেতু ছাত্র সংগঠন লিড করে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যেহেতু 3/1 বেশি ভোট কিন্তু তরুণদের, অতএব তরুণদেরকে মোবিলাইজ করতে পারার জন্য শিবির ছাড়া অন্য কোনো রাজনৈতিক দল অতটা বুদ্ধিভিত্তিক সিদ্ধান্ত নিতে পারবে না। ওইটা একজন 60 বছরের 50 বছরের রাজনীতিবিদের সাথে এই 27-28 বছরের ভোটারদেরকে কানেক্ট করাটা অতটা সহজ হবে না। একটু আসি, সারা বাংলাদেশের অনেকেরই বিশ্বাস ছিল জামাত মানেই পুরনো মুখ, শিবির মানেই ছাত্র এবং প্রান্তিক রাজনীতি, এবং আর এরা কোনো বড় প্রভাব রাখতে পারবে না। কিন্তু বাস্তবতা একেবারেই ভিন্ন। 18 জন সাবেক শিবির নেতা এবার নির্বাচনে জামাত নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্য থেকে তারা প্রার্থী হয়েছে। কিছু আগে কিন্তু আগে তারা কখনো নির্বাচন করেনি, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, তারা প্রত্যেককেই মাঠে মানে খুবই জনপ্রিয়, এবং সংগঠক হিসেবে তাদের বলা হচ্ছে ক্ষমতাধর। কারণ তাদের ডাকে মানুষ একত্রিত হতে পারে, তাদের যেমন ব্যক্তি ইমেজ রয়েছে, সাংগঠনিক ইমেজ রয়েছে, মানুষকে মোবিলাইজ করার ক্ষমতা রয়েছে। একটু আসি, রাজনীতির হিসাবটা আমরা হয়তো অনেকেই বুঝতে পারিনি, যেখানে খেলা কত রকম ভাবে হয়। চলুন নাম নিয়ে কথা বলি, কারা কারা এখানে আছে। প্রথম কথা, একটু পুরা হলেও তিনি কিন্তু ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিলেন সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি শিবিরের সাবেক সভাপতি 86-87 সালে, সেক্রেটারি জেনারেল ছিলেন 1985 সালে, এবং এখন জামাতের উনি নায়েবে আমির। কুমিল্লা 11-14 আসন থেকে উনি নির্বাচন করবেন দাঁড়িপাল্লা প্রতীকে। 2 নম্বর রফিকুল ইসলাম খান, এনার বয়স বেশি হলেও কিন্তু ইনি শিবিরের, কারণ ছাত্র রাজনীতিকে মোবিলাইজ করার ক্ষমতা এনাদের রয়েছে। 1994-95 সালে শিবিরের উনি সভাপতি ছিলেন, এখন জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল। সিরাজগঞ্জ 4 আসন থেকে উনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোহাম্মদ সাইফুল আলম, ঢাকা 12 আসনের প্রার্থী, শিবিরের সাবেক সভাপতি, যেটা নিয়ে আপনারা অনেক কথা শুনেন। ঢাকা 12 আসনে 3 জন সাইফুল প্রতিদ্বন্দ্বিতা করছে। বিএনপি মনোনীত একজন ওয়ার্কার্স পার্টির নেতা উনি সাইফুল, শিবিরের সাইফুল, এবং আরেকজন বিএনপির বিদ্রোহী প্রার্থী উনিও সাইফুল। তবে যাই হোক, এই সাইফুল ঢাকা 12 আসনে শিবিরের একজন কেন্দ্রীয় সভাপতি ছিলেন। মতিউর রহমান আকন্দ ময়মনসিংহ 5 আসন থেকে নির্বাচন করবেন, উনি শিবিরের 98-99 সালের সভাপতি ছিলেন। নুরুল ইসলাম বুলবুল চাঁপাইনবাবগঞ্জ 3 আসন, তিনি ঢাকা মহানগর দক্ষিণের আমির এবং শিবিরের কেন্দ্রীয় সভাপতি। শিশির মনির সুনামগঞ্জ 2 সাবেক সেক্রেটারি জেনারেল শিবিরের, উনি সুনামগঞ্জ 2 দিরাই এবং সাল্লা উপজেলা থেকে নির্বাচন করবেন। মোহাম্মদ সেলিম উদ্দিন সিলেট 6 সাবেক সভাপতি এবং ঢাকা মহানগর উত্তরের আমির, এবং উনি 2004-05 সেশনে শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিলেন। শফিকুল ইসলাম মাসুদ পটুয়াখালী 2 থেকে নির্বাচন করবেন, উনিও শিবিরের 5-6 সেশনের কেন্দ্রীয় সভাপতি ছিলেন, বর্তমানে ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি। এদের নাম শুনে প্রশ্ন একটাই, কি করে এত বছর পর শিবির নেতারা আবার মাঠে ফিরে আসছে? কারণ তারা যুব নেতৃত্ব, রাজপথে অভিজ্ঞ, এবং আর রাজনৈতিক নেটওয়ার্ক নিয়ে তাদের বিশদ বিগত দিনে কাজের অভিজ্ঞতা রয়েছে। এবার আসুন, আরো কয়েকজন নেতা তো বাদ গেল,
এবং তারা শুধু নেতা না, তারা এমন এমন আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন যে আসনে বিএনপির অন্যান্য হেভিওয়েট প্রার্থী রয়েছে। তার মধ্যে 1 নম্বর ঠাকুরগাঁও 1 আসনে মির্জা ফখরুল ইসলামের সাথে লড়ছে শিবিরের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন, মোহাম্মদ দেলোয়ার হোসেন। ফেনী 3-এ আব্দুল আউয়াল মিন্টু, যিনি বিএনপির ভাইস চেয়ারম্যান, অ্যাপস্টেইন ফাইলে যার মানে সহায়তা করার রেকর্ড ফাঁস হয়েছে বিভিন্ন সময়ে, এবং সেই আসনে ওনার প্রতিদ্বন্দ্বিতা করবেন মোহাম্মদ ফখরুদ্দিন, শিবিরের কিছুদিন আগের সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং জামাত নেতা। লক্ষ্মীপুর 3, বিএনপির ডাকসাইটের নেতা শহীদউদ্দিন চৌধুরী এনি এবং বিএনপির যুগ্ম মহাসচিব যিনি, তার প্রতিদ্বন্দ্বিতা করবেন মোহাম্মদ রেজাউল করিম, যিনি 6-7 সেশনে শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিলেন। দেখেন আপনি এই আসনগুলো মেসেজ সিট, মানে কাদের বিরুদ্ধে কারা প্রতিদ্বন্দ্বিতা করছে একবার ভেবে দেখুন। এবার আরো আসেন, আমরা আর লুকাবো না, মাঠের নেতৃত্বেই যে আমাদের শক্তি সেটা কিন্তু জামাত বলছে। এবার আরো দুজনের নাম আমি বলি, তারা কিন্তু আবার অন্যরকম ভাবে খেলছে, তাদের অন্যরকম ভাবে খেলার ব্যাপারটা বলি। এবার আসেন, শিবির তো, জামাত তো শুধু এককভাবে নির্বাচন করছে না, তারা একটা জোটের মধ্যে নির্বাচন করছে। এই জোটের যে শরিক দল আছে খেলাফতে মজলিস, তার মহাসচিব ও শিবিরের হাবের একসময় কেন্দ্রীয় সভাপতি ছিল। তিনি হবিগঞ্জ 4 আসন থেকে দেয়ালঘড়ি প্রতীক নিয়ে লড়ছেন। এই হবিগঞ্জ 4 আসনে তার জন্য আসন ছেড়ে দিয়েছে কে জানেন? অলিউল্লাহ নোমান, যিনি আমার দেশ পত্রিকার লন্ডনের আবাসিক সম্পাদক এবং স্কাইপি কেলেঙ্কারি সহ বহু সারা জাগানো রিপোর্ট তিনি করেছিলেন। তিনি আসন ছেড়ে দিয়েছেন। আহমেদ আব্দুল কাদের শিবিরের সভাপতি 1982 সালে ছিলেন। এরপরে মুজিবুর রহমান মঞ্জু, এবি পার্টির রাজনীতিতে খুব কমন ফেস, যিনি জামাত থেকে বেরিয়ে এসে এবি পার্টি ফর্ম করেন, তিনিও কিন্তু ফেনী 2 আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তিনিও শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং জামাত নেতা। তাহলে জামাত নিজের ঘরের ভিতরে তো খেলছে, শিবিরের নেতাদেরকে নিয়ে এসছে, আবার জোটের শরিক দলের যাদের মনোনয়ন দিয়েছে তারাও আবার সাবেক শিবির নেতা, আরো খেলা আছে। এ তো গেল একটু সিনিয়র লেভেলে, এবার আরো একটু জুনিয়র লেভেলে আসেন। আসল ভয়ঙ্কর অংশটা হলো নতুন প্রজন্ম। কিরকম নতুন প্রজন্ম? মোহাম্মদ রাশেদুল ইসলাম শেরপুর 2 আসনে, শেরপুর 1 আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। উনি শিবিরের এই 2022 সালে, মানে গেল 3-4 বছর আগে কেন্দ্রীয় সভাপতি ছিল, একেবারেই তরুণ, তাকে এখানে কাজে লাগানো হয়েছে। সালাউদ্দিন আইয়ুবী গাজীপুর 4 এই 21 সালে শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিলেন। এছাড়া মোহাম্মদ মোবারক হোসাইন কুমিল্লা 5 2019 সালে শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিলেন। মোহাম্মদ ইয়াসিন আরাফাত 17-18 সালে শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিলেন। এই যে মানুষগুলো, এই মানুষগুলো এত অল্প সময়ে দায়িত্ব পালন শেষে একজন এমপি পদপ্রার্থী হিসেবে নির্বাচন করছেন। কেন বলেন তো? কারণ এই জেনজি ভোটারদেরকে মোবিলাইজ করাটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর এরা যেহেতু ছাত্র সংগঠন চালিয়েছে, শত শত হাজার হাজার ইউনিট এবং শাখা উপশাখা নিয়ে কাজ করেছে, ওয়ার্ড নিয়ে কাজ করেছে, বিশ্ববিদ্যালয় নিয়ে কাজ করেছে, অতএব ছাত্র সংগঠনের নেতা হিসেবে ছাত্রদের মনস্তত্ত্ব এরাই ভালো বোঝে এবং এই জন্যই এদেরকে এমপি পদপ্রার্থী হিসেবে জামাত ইসলামী মনোনয়ন দিয়েছে। আসেন, জামাত কেন শিবির নেতাদেরকে এত প্রাধান্য দিচ্ছে? 3টা প্রধান কারণ এদেরকে এত প্রাধান্য দেওয়ার। নাম্বার 1, ইমেজ রিব্র্যান্ডিং। নতুন প্রজন্ম জামাত ইসলামীকে নিয়ে রাজাকার, জামাত ইসলামীকে স্বাধীনতা বিরোধী কথা বলা, কিন্তু শিবিরের এই নেতৃত্বের জন্মই তো, শিবির সংগঠনের জন্মই তো 77-এর পরে। অতএব শিবিরে যারা এখন যুক্ত রয়েছে এদের জন্মই তো সবাই 85-90 এই ঘরে। অতএব স্বাধীনতার বিরোধিতা করবার মতো অবস্থা তাদের ছিল না। এই একটা ব্যাপার, এটা একটা পার্সোনাল ইমেজ রিব্র্যান্ডিং করতে চায় জামাত ইসলামী বলে মনে করা হচ্ছে। তারপর গ্রাসরুট ডোমিনেশন, একদম মাঠের শক্তি নিয়ন্ত্রণ করা। তরুণ প্রজন্ম যেভাবে এগিয়ে আসতে পারবে, যত অ্যাডভান্স ডিসিশন মেক করতে পারবে, যত দ্রুত সিদ্ধান্ত নিতে পারবে, মাঠ পর্যায়ে তরুণদেরকে মোবিলাইজ করতে পারবে, বড় এবং বুড়োরা সেটা পারবে না। অতএব গ্রাসরুট অর্থাৎ তৃণমূলে একটা ডোমিনেটিং আবহাওয়া তৈরি করার জন্য শিবির এনাদেরকে এনেছেন। এবং ইয়ুথ এঙ্গেজমেন্ট, ওই যে তারুণ্যের শক্তি যেটা বললাম, আগামীর ভোট ব্যাংক, তাদেরকে একদম ছোট্টবেলা থেকে, সেই 12-14 বছর বয়স থেকেই কিন্তু রেডি করা আগামীর প্রজন্মের জন্য। সেটা শফিকুল ইসলাম মাসুদ এ নিয়ে বলেছেন, তরুণ ও অভিজ্ঞদের সমন্বয়ে করেই তালিকা করা হয়েছে। এটা জামাতের একটা মাস্টার স্ট্রোক এবং এই ব্যাপারটা খুব কাজে দিতে পারে। যেখানে বিএনপি সহ অন্যান্য দলগুলো দেখবেন শুধুমাত্র পুরনো দীর্ঘদিনের রাজনীতি করছে, সেই ব্যাপারটাকে প্রাধান্য দিয়েই কিন্তু দল গঠন করেছে। 39 জন ঋণ খেলাপি তাদের ওখানে এসেছে, সিনিয়র অনেক নেতা আছে, বিদ্রোহী প্রার্থী দাঁড়িয়ে গিয়েছে, কিন্তু সেখানে বিএনপি জামাতি ইসলামী করেছে তরুণ নেতৃত্ব। শিবির এখন আর প্রান্তিক নয়,
18 জন দিয়ে শুরু, এবং আমাদের মনে হয়, আমাদের বিশ্লেষণে, আগামী নির্বাচনগুলোতে এই শিবিরের নেতারা জেলা উপজেলা পর্যায়ে যে নির্বাচনগুলো হবে, স্থানীয় সরকার নির্বাচনেও দেখবেন অংশগ্রহণ করেছে, এবং তাদের এই অংশগ্রহণ অনেকখানি বেড়ে যাবে। অতএব শিবির শেষ, জামাত শেষ, এই পুরনো রাজনীতির যে ভুল খেলা মানুষের মনে ধারণা ছিল সেটা শেষ। এখন কথা হলো, এইটা জামাতের মহাস্ট্রোক যদি হয়, মাস্টার স্ট্রোক যদি হয়, তাহলে অন্য দলের পরাজয়ের কারণ হতে পারে না? এজন্যই কিন্তু খেলাগুলো ঘুরে যাচ্ছে এবং রাজনীতির এক নতুন যুগে প্রবেশ করছে বাংলাদেশ, এবং সেটাতে কি হবে শেষ পর্যন্ত বুঝতে পারবো 12ই ফেব্রুয়ারি। অতএব আপনারা যারা শুনলেন শিবিরের এই তরুণ নেতৃত্বকে প্রাধান্য দিয়ে জামাতে ইসলামের এই আসন বন্টনের এই ব্যাপারটাকে আপনারা কি মনে করেন? আপনাদের কারো কারো আসন নিশ্চয়ই এই অঞ্চলে আপনাদের আসন, যেখানে শিবির নেতারা এবার প্রতিদ্বন্দ্বিতা করছে। অতএব আপনাদের মন্তব্য থাকতেই পারে, মন্তব্য করে কমেন্ট বক্সে আমাদেরকে জানান এবং শেয়ার করে ভিডিওটি বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেন। যারা নতুন শুনছেন তারা দয়া করে সাবস্ক্রাইব করুন, আমাদেরকে সহযোগিতা করুন গ্রো করতে। আরো বিশ্লেষণধর্মী ভিডিও নিয়ে আপনাদের কাছে প্রতিনিয়ত হাজির হতে চাই। ধন্যবাদ।